সরকারে থাকবে, দায়িত্বে থাকবে, এবং যারা অ্যাডভাইজার তারা তো রেড পাসপোর্ট এন্টাইটেলড। এই যে এন্টাইটেলমেন্ট, এইটাও কিন্তু একটা বৈষম্য। এইটা কারা বানায়? এই যে ব্যুরোক্রেসি, তারাই বানায় যে তাদের একটা স্পেশালি লাগবে। কলোনিয়াল অ্যাটিটিউড। কেন সবাই এই গ্রিন পাসপোর্ট ব্যবহার করতে পারে, তা লাগবে কেন আলাদাভাবে? এটা হলো দেশের ভিতর দেশ। ওই যে উপনিবেশিক মন মানসিকতা, রেড পাসপোর্ট, এইগুলা তো এই ব্যুরোক্রেসির ধারণা থেকে আসে। সো যতক্ষণ পর্যন্ত এই বিধি বহাল থাকবে যে দে আর এন্টাইটেলড টু হ্যাভ এ রেড পাসপোর্ট, অর্থাৎ কূটনৈতিক পাসপোর্ট, এইটা যদি তারা সারেন্ডার করে, দে আর ভায়োলেটিং এ ল। সারেন্ডার করলে তাহলে পদত্যাগ করে তারপর সারেন্ডার করা উচিত। এখন কেন সারেন্ডার করতে চাচ্ছে? কারণ আমরা শুনতে পেয়েছি ইতিমধ্যে অনেক উপদেষ্টারা করাপশনে জড়িয়ে গেছে। সো এই যে করাপশনে জড়িয়ে গেছে, সেই করাপশন থেকে ভয়ে আছে যে পরবর্তী সরকার এসেই তাদের এই করাপশন ইস্যুগুলো সামনে আনতে পারে, জনগণও এটা সামনে আনতে পারে। তো এখন রেড পাসপোর্ট জমা দিয়ে এই গ্রিন পাসপোর্ট নিয়ে সেখানে বিদেশি ভিসা লাগাই রাখবে আগে থেকে, মানে পলাবার পথ বের করে রাখা। তো এই জন্য কারা এই রেড পাসপোর্ট জমা দিচ্ছে, এইটা আমাদের মিডিয়াগুলো সামনে আনা উচিত যে কারা এরা, কারা। আর আপনার যে সম্পত্তি, এইটা তো যখনই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল তখনই কিন্তু আমরা সেই 24 সালেই বলেছিলাম যে মানুষের কিন্তু একটা আশাবাদ যে তারা তাদের সম্পত্তি ডিক্লেয়ার করবে, এবং যখন দায়িত্ব ছাড়বে তখনও আবার তারা তাদের সম্পত্তি ডিক্লেয়ার করবে। কেউ করে নাই। ওই আওয়ামী লীগ টাইপের, ওই তথাকথিত টাইপের আর কি, ইচ্ছে হলো আর দিল না। কারণ সেই মোরাল কারেজ, সেই নৈতিক স্ট্যান্ডিং তাদের কারোই ছিল না, যার জন্য এখন পর্যন্ত তারা এটা দিতে পারে নাই। এটাও আমাদের অনুসন্ধানশীল যে সাংবাদিকতা, তাদের খুঁজে বের করা উচিত। একজনও পাওয়া গেল না যে তার সম্পত্তি দাখিল করে অন্তত মরাল হাই গ্রাউন্ড দেখাবে, সেটা দেখে নাই। সেই জন্য আমি বলি যে এই দেশে না আলো বাতাস এবং জমিনের বোধহয় কোনো একটা ত্রুটি আছে। মানে যারাই একটু এই পাওয়ার, তথাকথিত পাওয়ার অথবা পজিশনে যায়, তখনই এমন একটা হাম্বরা ভাব হয়ে যায় যে তারা আইনকে বৃদ্ধাঙ্গুল দেখাতে পারে, মানুষের যে আকাঙ্ক্ষা সেটাকে বৃদ্ধাঙ্গুল দেখাতে পারে, যা খুশি তাই করতে পারে। সো আলটিমেটলি জন আকাঙ্ক্ষা ব্যর্থতায় পর্যবেসিত করে, এবং সেইটা করেছে। সো ওই জন্য তারা তো এখন এক্সিট মোডে আছে, মানে কখন দায়িত্ব ছেড়ে দেবে। আর 1.5 বছর বা 2 বছর দায়িত্ব পালন করতে পারে না, এর মধ্যে তারা হাফসায় গেছে। অনেকে বলে আবার নর্মাল লাইফে যাবে। তো ওই সামান্য একটু দায়িত্ব পালন করতে পারে না, এখানে আসছেন কেন? এখানে কি নাতি জামাই হয়ে আসছেন? হ্যাঁ, এই যে নাতি জামাই টাইপ যে দায়িত্ব, এটা তো দেশের ক্ষতি করলো। এত বড় স্যাক্রিফাইস, এত বড় একটা পরিবর্তন, অথচ সেই পরিবর্তনের যে চাহিদা ছিল, সেই পরিবর্তনের লক্ষ্যে যে প্রোগ্রেস গুলো হওয়ার কথা ছিল, সেগুলো তো কিছুই হয় নাই। এবং এই যে বললাম না আলো বাতাস এটা মূলত রাজনৈতিক দুর্বৃত্তায়ন। এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে এমন একটা কালচার সৃষ্টি হয়েছে যে কোনো একটা পজিশনে গেলে যা খুশি তাই করতে পারে, এবং সামান্য কয়েকদিন জেল টেল খেটে অথবা পালাই থেকে তার এই সম্পত্তি সে ভোগ করতে পারে। আপনার মনে আছে না, কোনো একটা কেয়ারটেকার গভর্নমেন্টে একজন রিটায়ার্ড বিচারপতি, হাইকোর্টের বিচারপতি আপনার উপদেষ্টা হয়েছিল। এক রাতে তার ছেলে এবং জামাই 200 সাব রেজিস্ট্রার পোস্টিং করলো, পোস্টিং করে 100 কোটি টাকা খাতায় এনেছে। সেইটা বিচার আপনি দেখেছেন? বিচার তো হয় নাই। তো এইখানে দুর্নীতি করলে কোনো না কোনো ভাবে টিকে যায়। ওই যে রাজনৈতিক রাষ্ট্র চালাবার অভিজ্ঞতা দেখলেন না, আমরা তো রাষ্ট্র চালাবার অভিজ্ঞতা দেখলাম যে এখানে মন্ত্রী বানানো হয় কে সবচেয়ে বেশি চুরি করতে পারে, কে চুরি করে ওই পরিবারকে সাপ্লাই দিতে পারে টাকা চুরি কইরা, সেটা কম্পিটিশন। তো এই কম্পিটিশনে কারা নেমেছিল? মনে করে এই যে পতিত আওয়ামী লীগের বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আপনার পত্রিকায় দেখেন লিড নিউজ, পুরা বিদ্যুৎ সেক্টরকে ডাকাতি করলো শুধু ওই পরিবারকে টাকা দেওয়ার জন্য। এই আইনমন্ত্রী একটা ছিল যেটা এখন জেলে আছে। এই বিদ্যুৎ প্রতিমন্ত্রীরা পালাবে কিভাবে? অন্তত কয়েকদিন জেলে থাকলে অন্তত একটা রিয়েলাইজেশন হতো যে কিভাবে দেশটাকে ধ্বংস করছে। সো এই দেখেন একটা আইনমন্ত্রী ছিল, মানে কি বাণিজ্য করে নাই।
আপনার কি জামিন বাণিজ্য, তার চেম্বারের লোক চলে যেত বাংলাদেশের সব জায়গায়, হাইকোর্ট ডিভিশন থেকে এপিলেট ডিভিশন থেকে জামিন হইতো না, তারা লোয়ার কোর্টে যে জামিন করাই দিয়ে আসতো। তো এইরকম এই যে অভিজ্ঞতা, যে মন্ত্রী পরিষদ মানে একটা চোরের সভাসদ, যে চোররা কে কার চেয়ে বেশি চুরি করে, যারা যে কোম্পানি রাষ্ট্র চালায়, এই অনেক দলের তো চরিত্র আছে, এটা কোনো রাজনৈতিক দল না, এটা তো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো এই প্রাইভেট লিমিটেড কোম্পানির যে ম্যানেজিং ডাইরেক্টর, তাকে কত টাকা দিতে পারে ম্যানেজিং ডাইরেক্টর সহ অন্যান্য ডাইরেক্টর, মানে পরিবারের অন্যান্য সদস্যরা, তারা কিন্তু সব ডাইরেক্টর। এই সরকারের কাছে তো মানুষ ব্যতিক্রম আশা করেছিল, এই সরকার তো কোনো দলের না, যার জন্য এই সরকারের কাছে ব্যতিক্রম আশা করেছিল। আপনি নিশ্চয়ই মনে আছে যে সেটা তো হয়নি, যে আমরা যে কতগুলা জিনিস দেখলাম সোশ্যাল মিডিয়া আসছে, একজন উপদেষ্টার হাজবেন্ড তার গাড়িতে করে এই বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে নাকি বর্ডার পর্যন্ত এগিয়ে দিয়ে আসছে। তো এটা তো একটা স্টেটমেন্ট দরকার ছিল, সত্য না মিথ্যা, সত্য হলে সেটা তদন্ত করা উচিত ছিল। তারপর তো কিছু হয় নাই। এই যে বৃদ্ধ প্রফেসর ইউনূস সাহেব, উনি এমন একটা স্টিরিওটাইপ মেন্টালিটি, ওনার চিন্তা ভাবনার সিদ্ধান্ত কোনো ফ্লেক্সিবিলিটি নাই। একবার যাদের ঢুকাইছে তাদের নিয়েই, কারণ উনি নিজেও এখন চাচ্ছে কিভাবে চলে যেতে চায়, আবার অনেকে বলে না উনি এমন একটা ডিজাইন করতেছে যে সে আরো কন্টিনিউ করবে। মানে ব্যর্থ ডিসফাংশনাল স্টেটে যত রকম ষড়যন্ত্র, যত রকম মানে খেলা কূট কৌশল থাকে, সবই এখানে আছে, সবই চলতেছে এখানে, কোনো কিছু স্টেট না, কোনো কিছু ফেয়ার না। তো সেইখানে এই অভিজ্ঞতা যদি হয়, যে ওই যে বললাম যে সেই অভিজ্ঞতা সম্পন্ন দল মানুষ দেখতে চায় না। মানুষ দেখতে চায় ন্যায্যতা সুশাসন কারা আনবে। আমি মনে করি মানুষ সেইটাই এবার বেছে নেবে। 60% নিউ ভোটার এবং ফার্স্ট টাইম 4 কোটি মানুষ ভোট দেবে। আপনি মনে করেন দল ক্ষমতা আসতে যদি অভিজ্ঞতাই লাগে, তাহলে তো ভারতের বিজেপি এর কোনোদিন ক্ষমতা আসতো না। তো এইগুলা কথার কথা, এগুলা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। তবে বাংলাদেশের পলিটিক্যাল প্রোগ্রেসে, পলিটিক্যাল সংস্কৃতি আর সমৃদ্ধিতে সবচেয়ে বড় দুটো বাধা কি জানেন? একটা বাধা হলো ব্যুরোক্রেসি, যেটা আমার সমালোচক বলছে। এই ব্যুরোক্রেসি মানে নিজে থেকেই একটা তৈলক্ত অবস্থান গ্রহণ করে, তার নিজের ব্যক্তিগত আখের গুছাবার জন্য আগে থেকে তারা দেখাতে থাকে যে আমি আই এম মাচ লয়াল টু ইউ, আপনার সমস্ত পারপাস সার্ভ করবো। ওই একইভাবে আবার যে মনে করেন যে ব্যুরোক্রেসিকে ব্যবহার করে করাপশন করে মন্ত্রী, সে ব্যুরোক্রেসি তো তার অংশটা নিবি। সেই জন্য তো আপনার রিপোর্টে বেড়েছে সবচেয়ে বেশি মানি লন্ডারিং করছে এই আমলারা, সবচেয়ে বেশি। একটারও তো বিচার হয় নাই, এই 18 মাসে একটা টাকাও তো ফেরত আনতে পারে নাই। তাহলে দেখা গেল যে এই যে দুর্বৃত্তিত রাজনীতি এবং ব্যুরোক্রেসি, এইটা কিন্তু একেবারে হরিহর আত্মা, একসাথে জনগণের সম্পদ লুট করে, জনস্বার্থ ভুলণ্ঠিত করে, দেশের স্বার্থ ভুলণ্ঠিত করে। এর তো কোনো বিচার হয় নাই। আমরা গত রেজিমের সময় সমস্ত এই টকশোতে বলছি, যে কয়জন মানুষ বাংলাদেশে বসে কথা বলতো তার ভিতরে হাসনাত কায়ুব ভাই একজন, আমি একজন। আমরা তো এই চোরদের বিরুদ্ধে কথা বলেছি। 4 জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে সচিব হয়েছিল, কই তাদের বিচারটা হলো না কেন? আপনি যারা গুম খুম করছে, এর তো 25%ও বিচারের সম্মুখীন হয় না এখন পর্যন্ত। 25% যারা সত্যিকারে গুম এবং খুনের সাথে জড়িত, মানবতা বিরোধী অপরাধ করছে, এক অংশ পালিয়ে গেছে, বাংলাদেশে এখনো অনেকে ঘুরে বেড়াচ্ছে, সেই বিচার তো সঠিকভাবে করতে পারে নাই, তারা আছে। এবং এখানে অনেক নিরীহ মানুষ আসছে আমার জানা মতে। সেই জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি চোরাতন্ত্র থেকে বের হওয়ার বড় বাধা হলো ব্যুরোক্রেসি একটা। আর একটা বড় বাধা হইলো আমাদের মিডিয়া। এই মিডিয়া এত দুর্বল, এবং প্রত্যেকটা মিডিয়া তার বিজনেসটাকেই প্রমোট করে, এবং তাদের বিজনেস প্রমোট করতে যেয়ে তাদের বিজনেস এবং তাদের যে অপকর্ম দুষ্কর্ম, এই বসুন্ধরা মিডিয়া বলেন, তাদের বিজনেস রক্ষা এবং তাদের অপকর্ম দুষ্কর্ম, এই 1,200,000 একর জমি যে দখল করছে, এইগুলো প্রোটেক্ট করার জন্য তারা একটা কম্পিটিশন নামে যারা পটেনশিয়ালি ক্ষমতা আসতে পারে অথবা আসার সম্ভাবনা রয়েছে, তাদেরকে আগে থেকেই একটা তৈলক্ত অবস্থান নেয়, আগে থেকে একটা পলিসি অফ এপিজমেন্ট, কে কার চেয়ে বেশি তৈল দিতে পারে সেটা একটা কম্পিটিশন লেগে যায়।
সেইখানে রাজনৈতিক দল অনেক সময় বুঝতে এটা ব্যর্থ হয় কোনটা রিয়েল পজিশন, কোনটা পাবলিক পারসেপশন, কোনটা রিয়েলিটি। এই রিয়েলিটি এবং পাবলিক পারসেপশন থেকে তখন তারা আস্তে আস্তে দূরে সরে যায়। আস্তে আস্তে দূরে সরে যেতে যেতে এর সাথে অ্যাড হয় ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্সেরও আবার একটা ক্যারেক্টার আছে, যে যে কথাটা শুনতে চায় না যখন ক্ষমতায় থাকে সেই কথা তারা সাধারণত বলে না, হয়তো দুই একবার বলে, বেশি একটা বলে না। যদি বললে বিরক্ত হয় তখন কিন্তু ইন্টেলিজেন্স এই রিপোর্ট দেওয়া শুরু করে যে সব ঠিক আছে। আপনি মওদুদ সাহেবের এরশাদের পতনের সময় মওদুদ সাহেবের ইন্টারভিউ শুনেন নাই যে পতনের একদিন পর্যন্ত কিন্তু তারা রিপোর্ট দিয়ে আসছে এরশাদের কাছে সব ঠিক আছে। নিশ্চয়ই শেখ হাসিনার কাছে একই রিপোর্ট দিয়ে আসছিল পতনের আগে যে সব ঠিক আছে, এভরিথিং উইল বি কন্টেন্ট, সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে। এই যে কালচার সৃষ্টি হয় এইটা মূলত দুর্বৃত্তায়িত রাজনৈতিক সংস্কৃতি থেকে এইগুলো হয়েছে। দুর্বৃত্তায়িত রাজনৈতিক সংস্কৃতি থেকে এই 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 স্বার্থপর ব্যুরোক্রেসি, মানে ব্যক্তি স্বার্থ উন্নয়নের তৈলক্ত ব্যুরোক্রেসি এবং নিজেদের মিডিয়ার ব্যবসা এবং তাদের অপকর্ম দুষ্কর্ম ঢাকার জন্য তারা এমন তৈলাক্ত কম্পিটিশনে নিপতিত হয় যে দল আর কখনো তার বাস্তব অবস্থান বুঝতে পারে না। এইটার সাথে দুর্বল ইন্টেলিজেন্স সিস্টেম, এইগুলা মিলে আবার পতন। এইটা যারা ধারণ করতে পারবে, ট্রু পিকচার যারা ধারণ করতে পারবে, জনস্বার্থের রাজনীতি যারা করবে, তারা এই দেশে আসলে ভালো রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করতে পারবে এবং সাস্টেন করতে পারবে। না হলে একবার নির্বাচন হলে পরবর্তীবারে কখনো নির্বাচিত হয় না কেন, মানে কাটাকাটি করে ভোট রিগিং করে নির্বাচিত হতে হয়। ফেয়ার নির্বাচনে একবার নির্বাচন হলে পরবর্তী টার্মে আর নির্বাচিত হতে পারে না, কারণ ওই রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে আসে নাই। এইটা হলো দুর্ভাগ্য। এবং যে সুযোগগুলো আসছিল এই সুযোগ আগেও মিস হয়েছে। এই প্রফেসর ইউনূস সাহেব তার সভাসদ দিয়ে এটা আরেকবার এটাকে ব্যর্থতায় পর্যবসিত করলো। মানে একটা অভিশপ্ত জাতি। সেই জন্য আবারও বলে এটা নির্ভর করবে আসলেই যারা পরিবর্তনের কথা বলছে তারা সত্যিকার অর্থে কতটুকু পরিবর্তন দেখাতে পারবে ভবিষ্যতে, সেটার উপর নির্ভর করবে। কিন্তু 5ই আগস্টের পরে আমরা যে চাঁদাবাজের একটা কম্পিটিশন দেখলাম, যা কিছু দেখলাম, তাতে লক্ষণ বেশি ভালো নয়। ধন্যবাদ।